এখানে এখানে যা হচ্ছে না বেশি বেশি হচ্ছে। আমি প্রচণ্ড কিন্তু কষ্ট তো হয়, বিশেষ করে এই ফিলটা কিন্তু আমি শ্বশুরবাড়িতেও পেতাম, কারণ শ্বশুরবাড়িতেও ওই একটি রুমের মধ্যে থাকা আর তাদের কথার সঙ্গে আমার কথার কিন্তু মিল হবে না। আর মানে কি বলবো, মানসিকতারও মিল হবে না, কারণ তারা যথেষ্ট বয়স্ক আর আমি এই জেনারেশনের, তো জেনারেশনের গ্যাপটাও কিন্তু অনেকটাই। তাহলে ওনাদের সঙ্গে মিল কি করে হবে, ওনারা আরও পুরনো জেনারেশনের, তো না হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তো সেখানেও কিন্তু আমি একাকিত্ব ফিল করতাম এবং একটা ট্রমা টাইপের লাগে, যেন মনে হয় সেটা কোথাও না কোথাও আমার কিন্তু মানে খারাপ লাগতো, একাকিত্ব মনে হতো, অনেকটা লাগছে, মানে অদ্ভুত একটা ফিলিংস, যে ফিলিংসটা যারা এরকম থাকে তারাই বুঝবে। ওই যে শূন্য মস্তিষ্ক শয়তানের বুদ্ধি হয় না, তো সেই রকম আমি চাই না আমার মাথায় শয়তানের বুদ্ধি আসুক। হ্যালো বন্ধুরা, বড়দের প্রণাম জানিয়ে ছোটদের অনেকটা ভালোবাসা দিয়ে আজকে এটা কিন্তু ভিডিওটা স্টার্ট করছি। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আর আজকের এতটাই ঠান্ডা যে আমি কিন্তু মানে এখনও ব্রাশ ফ্রাশ কিছুই করিনি, কিচ্ছু করা হয়নি। তো এখন কিন্তু আমি বরের জন্য ঝটপট একটু গরমা গরম ম্যাগি বানিয়ে দিচ্ছি। এত ঠান্ডাতে আর কিন্তু কিছু বানানোর মতন আমার কোনো ইচ্ছে নেই। আর এখানে জলে পুরো হাতই দেওয়া যায় না, যেন মনে হয় যেন বরফে হাত দিচ্ছি। আর ইদানিং আমাদের কিন্তু সকালবেলা করে কারেন্টটা চলে যাচ্ছে, তো তাই জন্য কিন্তু আরও সমস্যা হচ্ছে, গিজারের জল ইউজ করতে পারছি না। ম্যাগিটা হয়ে গেছে, ওকে কিন্তু এবার খেতে দিয়ে দেবো। তোমাদের দাদাকে আজকের আমি পাহাড়ি ম্যাগি বানিয়ে খাওয়াচ্ছি এই ঠান্ডার মধ্যে। কেমন লাগছে তোমার? পাহাড়ি স্টাইল, অসম। ডিম দিয়ে একটু বানালাম তোমার জন্য স্পেশাল। ভালো। হ্যালো বন্ধুরা, চলে এলাম রান্নাঘরে রান্না করতে। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আলুটাকে সেদ্ধ করে রেখেছি, দেখাচ্ছি, খুব গরম। আলুটাকে সেদ্ধ করে রেখেছি। আর এই যে ঢ্যাঁড়সের আজকের একটা নতুন রেসিপি বানাবো। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। আজকের বানাবো হচ্ছে দই ঢ্যাঁড়স। দই ঢ্যাঁড়স খেতে কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের দুজনেরই খুব ভালো লাগে। আর এই যে দেখুন, ঢ্যাঁড়সগুলোকে আমি এইভাবে কেটে ফেলেছি, মানে একটা ঢ্যাঁড়সকে এইরকম 2 পিস করা যায়। এখানে ঢ্যাঁড়সগুলো না প্রচণ্ড ছোট ছোট, আর আমাদের বাড়ির দিকে ঢ্যাঁড়সগুলো কি বলুন তো অনেকটা বড় হয়। আর এখানে ঢ্যাঁড়সগুলো হাইয়েস্ট 1 আঙুল পর্যন্ত। তো এটা ঢ্যাঁড়সটাকে ম্যারিনেশন করে রেখে দিচ্ছি, এই লেবু চিপড়ে দিচ্ছি একটু। আর কি কি দিয়ে ম্যারিনেশন করেছি আমি কিন্তু এই দই ঢ্যাঁড়সের রেসিপিটা শেয়ার করেছি, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আর এটা কিন্তু খুব ইজি একটা রেসিপি, অবশ্যই দেখবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। কি বলবো, এটা বাড়িতে অবশ্যই ট্রাই করুন, এটা সত্যিই খুব ইজি আর খেতেও কিন্তু খুবই সুন্দর লাগে। আর এটা কিন্তু শরীরের পক্ষেও কিন্তু খুব ভালো। এই যেমন হয়তো যেমন এখন তো শীতকাল, তো শীতকালে কিন্তু লেপ কাঁথার মধ্যে আমরা থাকি, সবসময় পেটটা একটু গরম হয়ে যায়। তো দই ঢ্যাঁড়স খেলে কিন্তু পেটের মধ্যে একটু দইয়ের কারণে একটু ভালো পেট পরিষ্কার থাকে। তো তাই এই যে দেখুন, এখানে কিন্তু দই নিয়েছি, দইয়েও একটু মশলাপাতি দিয়ে একটু কিন্তু করব। তো এই পুরো ভিডিওটি আমি পোস্ট করে রেখেছি, আপনারা চাইলে অবশ্যই দেখে নেবেন। আর খেতে কিন্তু অসাধারণ টেস্টি হয়, বাড়িতে একবার ট্রাই করলে তবেই বুঝতে পারবেন, না হলে আমার কথাতে তো আর বিশ্বাস হবে না। আর দেখতেও দেখুন কিন্তু খুবই ডেলিশিয়াস দেখতে লাগছে, আমার তো খুব ভালোই লাগছে। আপনাদের কেমন লাগছে জানি না। আর যদি ভালো লাগে দেখে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে তরকারিটা দেখতে আপনাদের কেমন লাগছে। আজকের দুপুরে কিন্তু অনেক কাজ আছে, কারণ অনেক কাজ বলতে সপ্তাহের মশলাপাতি আমি কিন্তু করে রাখি, তো সেইটা আজকে করে রাখবো, কারণ মশলাগুলো শেষ হয়ে এসছে প্রায়। আমার বর এখন ডিম ভাজছে এই যে নতুন কড়াইতে। আজকে যেহেতু ও একটু তাড়াতাড়ি চলে এসছে, তো তাই জন্য কিন্তু ও ডিমটা ভেজে দিচ্ছিলো। আর তত সময় আমি কিন্তু রায়তাটা বানিয়ে ফেলছিলাম। রায়তাতে দিয়েছি শসা, গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, অনেক কিছুই দিয়েছি, দিয়ে কিন্তু রায়তাটা বানিয়েছি। আর অনেক দিন পর রায়তা খেতে কিন্তু ইচ্ছেও করছে, কারণ আমাদের শরীর একটু গরম হয়ে গেছে। দুপুরে রান্না হলো ডিম ভাজা, এটা আছে রায়তা, এটা হচ্ছে দই ঢ্যাঁড়স, আর আমার বর এই যে আলু মাখছে। এগুলো দিয়েই আজকের খাওয়া হবে। দারুণ রান্না ভাই, এটা হচ্ছে আমাদের ফেভারিট তরকারি আজকে।
দেখুন আমি আবার একটু সাজিয়ে নিলাম প্লেটটাতে, যাতে দেখতে ভালো লাগে। কেমন লাগছে? ফাটাফাটি। হুম। খাওয়া দাওয়ার পরে বাসনপত্র ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে এখন কিন্তু আমি মশলাটাগুলো গুঁড়িয়ে নিচ্ছি, কারণ রান্নার সময় মশলা কাছে না থাকলে কিন্তু খুব প্রবলেমে পড়তে হয়। তো তাই জন্য এখন কিন্তু এটা জিরে গুঁড়ো, আর এটা দেখুন আমার আন্দাজটা কতটা পারফেক্ট, একদম মানে এই ডিব্বাটা ভর্তি করার জন্যই পুরো মশলাটা কিন্তু হয়ে যাবে। আর দেখতেই পাচ্ছেন, আর একদম পারফেক্ট হয়েছে, একটুও বাড়েনি, বরং একটু কম হয়েছে, আরও একটু কম হলে ঠিক আছে, একটু বেড়ে গেলে তখন রাখার সমস্যা হয়। আর এই যে দেখুন এটা হচ্ছে ধনে গুঁড়ো, তো ধনে গুঁড়োটাও শেষ হয়ে এসছে দেখে, তো তাই জন্য কিন্তু এই যে ধনে বীজগুলো কিনে আনছিল, তো সেটা কিন্তু আমি এখন গুঁড়িয়ে নেব। আর আমরা কিন্তু এভাবেই মশলাপাতি কিনি, মানে গোটা কিনি তারপরে মিক্সারে গুঁড়িয়ে নিই। আর জিরে না এখানে কিন্তু খুব সস্তা, রাজস্থানের জিরে কিন্তু খুবই সস্তা, আর জিরে কোয়ালিটিটাও বেশ ভালো হয় রাজস্থানের। হয়ে গেছে, এটা ধনে গুঁড়ো, এটাও কিন্তু এভাবে ভর্তি করে নেব। এটা কিন্তু এই এক সপ্তাহ মতো চলবে, তো এক সপ্তাহ মতো করেই কিন্তু আমি গুঁড়িয়ে নিই। এই যে ডিব্বাগুলো দেখছেন, এই ডিব্বাগুলো কিন্তু এক সপ্তাহের মধ্যেই শেষ হয়ে যায় মশলাপাতিগুলো। আর তারপরে আবার এক সপ্তাহ, জোর হয়তো 2 সপ্তাহ মতো হয়তো চলতে পারে, কিন্তু যেরকম রান্না হবে সেরকমই খরচ হয়। আর ধনে জিরে গুঁড়ো তো এগুলো তো সমস্ত তরকারিতেই চলে যায় বলতে গেলে প্রায়, তো তাই জন্য বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর একটা মশলা শেষ হয়ে গেছে যেটা আমি মাংস তরকারিতে দিই, সেটা হচ্ছে আমি এখন বানাবো। এই যে প্রথমে দিয়ে দিচ্ছি দারুচিনি, তারপরে গোলমরিচ দিয়ে দেব, একটু ভেজেও দিতে পারেন আপনারা, আমি এখানে কাঁচাটাই দিয়ে দিলাম, আমি ভাজিনি। আর দিয়ে দিচ্ছি গোটা ধনে, আর দিয়ে দেব গোটা জিরে কিছুটা পরিমাণ, দিয়ে দিলাম কিছুটা পরিমাণ এলাচ, আর দেব এই যে কসুরি মেথি, এই যে দিয়ে দিয়েছি কসুরি মেথি। এটার একটা কিন্তু মিশ্রণ বানিয়ে আমি কিন্তু এই ডিব্বাটাতে ভরে নেব, তাহলে এটা সমস্ত মাংস তরকারিতে দিতে বেশ ভালো লাগে। তো এখন কিন্তু হয়ে গেছে মশলাটা, দেখতেই পাচ্ছেন। এই যে এটা কিন্তু আমি একটা ডিব্বাতে পুরে নেব, এই যে এই ডিব্বাটাতে, তাহলে কি হয় যখন মাংস তরকারি হয় তখন কিন্তু দিতে সুবিধা। দেখুন যেহেতু সপ্তাহে একদিন মাংস হয়, তো তাই জন্য কিন্তু, আর এটা ডিম তরকারিতেও দেওয়া যায়, তো তাই জন্য একটু কমই করলাম, এই যে হাফটা মতন করেছি। এটা কিন্তু এক সপ্তাহের জন্য এনাফ। শ্বশুরবাড়িতে একাকিত্বতা ফিল করার কারণটা কি, সেটা পুরো ভিডিওটি দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। এখানে আছে সয়াবিনটাকে সেদ্ধ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, আর ভিতরে এই যে আলু আছে, আর গাজর, পেঁয়াজ, টমেটো, এগুলো দিয়ে আজকে একটু করবো খিচুড়ি, ঠান্ডায় একটু গরম গরম খিচুড়ি, আর ডিম ভাজবো। বেগুনটা নেই, না হলে বেগুনটাই ভাজতাম। এখন হচ্ছে বিকেল 4টা মতো বাজে, আর এখন থেকেই কিন্তু আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি, কারণ সন্ধ্যের পর মানে এই 6টার দিকে আর কিন্তু রান্নাঘরে আসাই যায় না। রান্নাঘর প্রচণ্ড ঠান্ডা, আর বিশেষ করে তো জলে হাতই দেওয়া যায় না। আর ইদানিং আমি দেখছি যে সকালবেলা আর এই সন্ধেবেলার টাইমটাতে একটু করে কিন্তু কারেন্ট চলে যায়, আর কারেন্ট চলে গেলে তো বুঝতেই পারছেন একটু অসুবিধে তো হয়, আর গিজারে জল থাকে না, তারপরে মানে প্রচণ্ড প্রবলেমের মধ্যে কিন্তু একটু পড়তে হয়। আর সন্ধেবেলা এখানে এত পরিমাণ ঠান্ডা, মানে দুটো সোয়েটার, মোজা, টুপি সমস্ত কিছু পরার পরেও মানে দাঁড়ানো যায় না, এতটাই ঠান্ডা লাগে। তো আজকে যখন ভাবলাম যে আজকের তো ঘুম হলোই না, আর আজকের কিন্তু আমার ক্লাসও ছিল না, তাই জন্য কিন্তু আজকের অনেক কিছু কাচাকুচিও করেছিলাম, তারপরে মশলাপাতি করলাম, তো সেই জন্য কিন্তু আজকে দেরি হয়ে গেছে। আর এখন আর আধ ঘন্টা পরেই কিন্তু আমার বরকে ডেকে দিতে হবে, ও আবার কাজে চলে যাবে। আর এখন যদি ঘুমিয়ে যাই তাহলে কিন্তু আর ওকে ডাকতে পারবো না,
আমার বর যা গভীরভাবে ঘুমায়, মানে ওর কিন্তু ফোনের অ্যালার্মে ঘুম ভাঙে না, ওকে তুলতে হয়। আবার ওকে তুলতে কিন্তু 10 ঘন্টা টাইম লাগে। মানে কি বলবো যে একটু উঠে যাও এরকম বললে হবে না, ওকে ও উঠে বসবে বিছানাতে, তারপরে 10 মিনিট মতন বসবে চুপ করে, তারপরে ফোন দেখবে, তারপরে উঠবে। মানে সে বিশাল একটা ঝামেলা। আর সত্যি বলতে কি বলুন তো, এখন তো প্রচণ্ড ঠান্ডায় কিন্তু কারুরই উঠতে ইচ্ছে করে না। আমিও যখন সকালবেলা উঠি আর ওর জন্য ব্রেকফাস্ট বানাতে যাই, তখন যে আমার মনে হয় ভগবান কেন বিয়েটা করেছিলাম আমি, আমারও মনে হয়। কিন্তু কিছু করার নেই, করতে হবে। আর আমি দেখুন এখানে তাড়াহুড়ো করছিলাম বলে, তো তাই জন্য কিন্তু ওই মানে ওই প্রেশার কুকারে চাল আর ডালটা সেদ্ধ করে নিয়েছি, তারপরে এই যে দিয়েছি। আর আমি কিন্তু হলুদ দিয়ে ফোটাইনি, কারণ প্রেশার কুকারটা না হলুদ হয়ে যায়, আর আমরা যখন ভাত করি হলুদ ভাত লাগলে তখন একটু দেখতে কেমন একটা খারাপ লাগে। তো তাই জন্য কিন্তু আমি হলুদ দিইনি, অনলি লবণ দিয়ে একটু করেছিলাম। আর এখন কিন্তু হলুদটা দিয়ে এই যে দেখুন খিচুড়িটা কিন্তু প্রায় হয়ে এসছে। আর এই জলটা কিন্তু পুরো মেরে দেবো, তাহলে কিন্তু আলু আর গাজরগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। অলরেডি ভাজতে আলু আর গাজরটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়েই গেছে, তারপরেও আমি কিন্তু সেদ্ধ করছি। আর এখন থেকে করে রেখে দিচ্ছি, এখন কিন্তু ডিমটাকেও কিন্তু গুলে রেখে দিচ্ছি। আর শুধু রাত্রে যখন খাবো তখন আবার একটু গরম করবো আর ডিমটাকে কিন্তু ভাজবো। আর আমার কিন্তু আর রাত্রিবেলার কোনো কাজ নেই, তো এটাই কিন্তু বেটার। সেই রাত্রিবেলা রান্না করতে যাই করতেই কিন্তু 1 ঘন্টা কেটে যায়, আর তখন কিন্তু লেট হয়ে যায় আর প্রচণ্ড ঠান্ডাও লাগে। তো এটাই কিন্তু বেটার ডিসিশান। তো আজকের আমার রাতের সমস্ত কিছু কাজবাজ শেষ, তো এখন বসে আছি। আর আমার হাজব্যান্ড কিন্তু কাজে চলে গেছে, তো ও কখন আসবে দেখি। আর এখন কিন্তু আমি একটু পড়তে বসবো। আর এটা কিন্তু বেশ ভালো হলো, মানে অনেকটা সময় কিন্তু আমার বেঁচে গেল। না হলে রাত্রিবেলা কি হয়, এত ঠান্ডার মধ্যে না সবসময় এই এখন থেকেই দেখুন এই যে দরজা বন্ধ করে দিয়েছি আমি, দরজা, তারপরে এই পাশে পর্দা সমস্ত কিছু লাগিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড কিন্তু ঠান্ডা ঢুকে। আর এখানে ঠান্ডা মানে আমি কি বলবো, এতটা ঠান্ডা কোনো দিন পাইনি। আমার ঠান্ডাকাল ভালো লাগে, তবে বাবরে এখন মনে হচ্ছে ঠান্ডাকালের বদলে একটু এখানের গ্রীষ্মকালটাও খুবই মারাত্মক বাবা, গ্রীষ্মকালটাও চাই না, কিন্তু এই আবার বর্ষাকালটাও মারাত্মক। মানে আমি জানতাম কি এখানে যা হচ্ছে না বেশি হচ্ছে। আমি এখানে বর্ষাকালটাও থেকে দেখেছি যে বর্ষাকালে এমন বৃষ্টি, সারাক্ষণ বৃষ্টি হয়ে যাচ্ছে আর জামা কাপড় শুকাতে পারছি না, কারণ আমাদের কিন্তু দড়ি টাঙানোর কোনো কিছু ব্যবস্থা নেই। আর ওই যা দিতে হবে বাইরে দিতে হবে, তো সেটা কিন্তু খুব সমস্যার মধ্যে পড়তে হয়েছিল বর্ষাকালটাতে। আর গ্রীষ্মকালে তো মানে কি বলবো, মনে হচ্ছে যেন একটা চিতার উপরে শুয়ে আছি, এত ঠান্ডা এত গরম লাগতো। আর এখন ঠিক একই রকম এত ঠান্ডা, মানে এত ঠান্ডা আমি কিন্তু আগে কোনো দিন উপভোগ করিনি। তো প্রচণ্ড কিন্তু কষ্ট তো হয়, বিশেষ করে সকালবেলা যখন উঠতে হয় আর উঠে যখন মানে কাজ করতে হয়, যেমন ব্রেকফাস্ট বানাতে হয়। আর আমি কিন্তু প্রত্যেকদিন কিছু না কিছু বানানোর চেষ্টা করি। খুব রেয়ার বলতে গেলে বিস্কুট খেলাম বা কিছু, কিন্তু না হলে কিছু এই যেমন ধরুন সকালবেলা বেশিরভাগ সময় পোহা বা ম্যাগি, এখন খুব মানে কম টাইম থাকলে ম্যাগি, না হলে পোহা মুড়িতে পেঁয়াজি বা কিছু, বা চিলা বা রুটি পরোটা, বিভিন্ন রকমের জিনিস। মানে প্রত্যেক দিন আবার একই রকম কিন্তু খেতে ইচ্ছে করে না, তো তাই জন্য কিন্তু একটু ভ্যারাইটি আমার বানানোর চেষ্টা করি। আর আমার বর যেহেতু আসে সেই 1:30টার দিকে, তো ওর তো খিদে পেয়েই যাবে, ওটা তো ভাবতে হবে তাই না বলুন। তো তাই জন্য আমি কিন্তু বানানোর চেষ্টা করি। আর প্রচণ্ড কিন্তু ঠান্ডা লাগে, প্রচুর কষ্ট হয়। আর কি বলবো, আগে তো কোনো কিছুই কাজ করতাম না, কিন্তু এখানে যখন থেকে এসছি দুজন থাকি, তো দুজন যদি কিছু না করা হয় তাহলে দুজনকে কিন্তু না খেয়েই থাকতে হবে। আর মানুষ কিন্তু খাওয়ার জন্যই সমস্ত কিছু কাজ করছে, এত চাকরি বাকরি টাকা পয়সা ইনকাম করছে মানুষের পেট চালানোর জন্যই কিন্তু করে। তো সেই শরীরটাই যদি সুস্থ না থাকে তাহলে আর কি লাভ বলুন। তো এটাই আর কি আজকের তাহলে মানে
আর বেশি বকর বকর করবো না, এখন একটু পড়তে বসবো। আর অনেকটা টাইম পেয়েছি, আর আমার কিন্তু আর 7 দিন পর এক্সাম আছে, তো সেটাও কিন্তু একটা মাথার উপরে বিশাল চাপ। আর তাও আমি আপনাদের সঙ্গে একটু বকর বকর করি মাঝে মধ্যে, কারণ কি বলুন তো, ভালো লাগে। সব সময় না যদি আমি তো এখানে কারোর সঙ্গে মিশামিশি করি না, তেমন কোথাও যাইও না, সাধারণত যাই না। আর ওই বরের সঙ্গে হয়তো কোথাও গেলাম বা কিছু, না হলে তো যাই না। আর এখন তো এত ঠান্ডার কারণে আর হাঁটতেও যাওয়া হচ্ছে না, কারণ রাত্রিবেলা টাইমটা একটু বাইরে বেরোতাম, আর সারাদিন বদ্ধকর, মানে সারাদিন এই রুমটাতে থেকে থেকে পুরো একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। খারাপ লাগে তো, অবশ্যই খারাপ লাগে, কিন্তু কিছু করার নেই। প্রচণ্ড ঠান্ডার জন্য বাইরেও যেতে ইচ্ছে করে না, আর আবার বাইরে না গেলেও তখন একটা মানে হয় না, একটা এনজাইটি ফিল হয়, যেমন কি বলবো, যেন মনে হয় যেন সব কতদিন ধরে এই রুমটার মধ্যে বন্দি হয়ে আছি। তো আমার কিন্তু এরকম ভালো লাগে না। এই ফিলটা কিন্তু আমি শ্বশুরবাড়িতেও পেতাম, কারণ শ্বশুরবাড়িতেও ওই একটি রুমের মধ্যে থাকা, আর শ্বশুর শাশুড়ি মার যথেষ্ট বয়স হয়েছে, তাদের কথার সঙ্গে আমার কথার কিন্তু মিল হবে না। আর মানে কি বলবো, মানসিকতারও মিল হবে না, কারণ তারা যথেষ্ট বয়স্ক আর আমি এই জেনারেশনের, তো জেনারেশনের গ্যাপটাও কিন্তু অনেকটাই। তো সেই জন্য কিন্তু মানে আমার মা বাবার থেকে আমার শ্বশুর শাশুড়ি মা অনেক বড়, তো আমার মা বাবার সঙ্গেই আমাদের মিল হয় না, কথাবার্তার আমার ভাইয়ের মিল হয় না, তাহলে ওনাদের সঙ্গে মিল কি করে হবে, ওনারা আরও পুরনো জেনারেশনের, তো না হওয়াটাই স্বাভাবিক ব্যাপার। তারপর আমার শ্বশুর শাশুড়ি মা অতটা ফ্রেন্ডলি নয়, মানে আমার সঙ্গে নয়, আর আমিও সেটাকে রেসপেক্টও করি, কারণ কি বলুন তো, কারণ ওনারা তো অনেকটাই সিনিয়র আর আমি তো জুনিয়র, তো সিনিয়র জুনিয়র কি করে ফ্রেন্ড হতে পারে, এটাও একটা ব্যাপার আমি দেখেছি। মানে আমিও অনেক সময় ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করেছি, তো দেখলাম যে হলো না, কারণ আমার বাবা মা কিন্তু আমাদের সঙ্গে ফ্রেন্ডলি মেশে, হয়তো তারাও অনেকটা সিনিয়র আমাদের থেকে, কিন্তু বাবা মা তো সবসময় আমাদের বাচ্চার থেকে বড়ই হবে, কিন্তু কি হয় বলুন তো, হয়তো তারা বাবা মা বলেই ফ্রেন্ডলি, তো এটাই আর কি। তো সেখানেও কিন্তু আমি একাকিত্ব ফিল করতাম সব সময়, মানে একটা রুমের মধ্যে থাকা বদ্ধ, মানে সেটা জাস্ট ভাবতেও আমার খারাপ লাগে। অনেক সময় ভাবি যখন, তখন আমার মানে কি বলবো, একটা ট্রমা টাইপের লাগে, যেন মনে হয় কোথায় চলে এলাম আমি এখানে, মানে কি করতে এসছি, সারাদিন খাচ্ছি যাচ্ছি, চুপ করে বসে আছি, পড়ছি করছি, কিন্তু কোথাও না কোথাও একটা সঙ্গীত তো দরকার হয়ই অবশ্য। মানে দিন শেষে যেন একটু কারোর সঙ্গে একটু বন্ধুত্ব হয়, কারোর সঙ্গে একটু কথা হয়, মানে দুটো মনের কথা শেয়ার করতে পারি। আর ওখানে তেমন কারোর বাড়িতে আমি যাই না, আর কারোর বাড়িতে যাওয়া নিয়েও যদি আমি বলি, আর সত্যি বলতে আমি কারোর বাড়িতে যেতে না অতটা পছন্দ করি না। ছোট থেকেই আমি কিন্তু একটু ঘর কোণে টাইপের, মানে ঘরের ভিতরে থাকতে ভালোবাসি, বাবা মার সঙ্গে কথা বলতে ভালোবাসি, ভাইয়ের সঙ্গে কথা বলতে ভালোবাসি, বন্ধু বান্ধবের সঙ্গে কথা বলতে বন্ধু বান্ধব তো তেমন একটা নেই, কিন্তু যখন হয়েছে দু একটা যে বন্ধু বান্ধব, সেগুলোই যেন আমার বেস্ট ফ্রেন্ড টাইপের, তো তাদের সঙ্গে কথা বলতাম বা তাদের সঙ্গে মিশতাম, তো সেটা কোথাও না কোথাও আমার কিন্তু মানে খারাপ লাগতো, একাকিত্ব মনে হতো। হ্যাঁ, বর যখন ফোন করলো ঠিক আছে, আর না ফোন করলে সব সময় ফোন করাটাও সম্ভব নয়, আর সব সময় ফোনে মানে আমার অসুবিধা হয় অনেক সময়, সবসময় ফোন কন্টিনিউ আমি ফোন কানে গুঁজে রাখতে পারি না। ফোনে কত সময় কথা বলবে একটা মানুষের সঙ্গে, তবে যদি থেকে বেশি কথা বলতে গেলে আমার মা, ভাই আর আমার বরের সঙ্গেই আমি ফোনে সবচেয়ে বেশি সবচেয়ে অনেকটা টাইম কথা বলেছি। কিন্তু এখন যখন পাশে থাকি, এটা ভালো লাগে যে বরের পাশে আছি, কিন্তু কোথাও না কোথাও মনে হয় যে একটু বাইরে যেতে ইচ্ছে করে বা একটু কথা বলতে ইচ্ছে করে সবার সঙ্গে, কিন্তু বরের টাইমও হয় না, আর এত ঠান্ডার জন্য বাইরে বেরোনোও হয় না, যেন একটা কেমন একটা লাগছে, মানে অদ্ভুত একটা ফিলিংস, যে ফিলিংসটা যারা এরকম থাকে তারাই বুঝবে।
না হলে হয়তো বুঝবে না। আর এই জেনারেশনে সত্যি বলতে আমাদের জেনারেশনে একটু হলেও কিন্তু মানে কথা বলাটা জরুরি। আর তো তাই জন্যই আমি ভাবলাম যে না, একটু ভিডিওর মধ্যে থাকলে কি হয়, এই এডিটিং করতে একটু টাইম হয়ে গেল। আর কত সময়, মানুষ কত সময় পড়াশোনা করবে, সারাদিন কি পড়াশোনা করতে পারা যায়? কারোর পক্ষেই সম্ভব নয়। যত সময় পড়াশোনা হলো তত সময় মন দিয়ে করা হলো, সেটা ঠিক আছে, কিন্তু সারাক্ষণ তো বই গুঁজে নিয়ে বসে থাকা সম্ভব নয়। তো একটু সময় করলো বা একটু যদি চুপ করে বসে থাকি তাহলে কিন্তু এই যে শূন্য মস্তিষ্ক শয়তানের বুদ্ধি হয় না, তো সেই রকম আমি চাই না আমার মাথায় শয়তানের বুদ্ধি আসুক। তো এটাই আর কি। তো চলুন আর বকর বকর করবো না, এখন একটু পড়তে বসে যাই, তারপরে আবার কথা হবে আপনাদের সঙ্গে। বন্ধুরা এখন কিন্তু রাতের ডিমটা ভাজতে এসেছি, আর এখন কিন্তু রাতের ডিনার করে ফেলবো। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।